নবীগড় নামের এক গ্রামে ভূপেন নামের এক লোক থাকতো। সে বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের খেলনা বানিয়ে বিক্রি করত। তার সুরেন নামের এক ছেলেও ছিল। সুরেন তার বাবাকে প্রতিদিন খেলনা বানাতে দেখত। কি বাবা সুরেন, তুমি তো প্রতিদিন এখানে বসে বসে আমাকে দেখো, কোথাও যাও না কেন? আরে বাবা, স্কুলে তো কিছুই পড়ায় না। আমি যদি তোমার মতো এভাবে বাঁশ দিয়ে খেলনা বানানো শিখে যাই, তাহলে তো আমাদের ব্যবসা আরো অনেক বাড়বে, তাই না বাবা? তুমি তো ঠিক বলেছো বাবা। তাহলে আসো, আমি তোমাকে খেলনা বানানো শিখিয়ে দেই। এরপর ভূপেন সুরেনকে সব কাজ শিখিয়ে দেয়। এরপর একদিন সুরেন বলে, আরে বাবা, তুমি আর কত বছর এসব খেলনা বানাবে? কেননা আমরা কিছু বড় আর ভালো গাড়ি বানাই, এভাবে তো আমাদের উপার্জনও বেড়ে যাবে। আমি ভাবছি যে আমরা বাঁশ দিয়ে একটা অটো বানাবো আর সেটা চালাতে শুরু করব। তুমি কি বলো বাবা? এটা তো অনেক ভালো কথা বলেছো বাবা, চলো তাহলে এটাই করি। এটা ভেবে তারা দুজন মিলে দুদিনের মধ্যেই একটা বাঁশের অটো বানিয়ে ফেলে এবং সেটা গ্রামের অটো স্ট্যান্ডে নিয়ে যায়। সেখানে অটো দাঁড় করিয়ে লোক ডাকতে থাকে। এসো এসো গ্রামবাসীরা এসো, এটা পুরোপুরি বাঁশ দিয়ে বানানো জাদুর অটো, এটাই ওঠার মজা নাও। আসো আসো, জলদি আসো। এটা বলতেই সেখানে থাকা সব অটো ড্রাইভার হাসতে শুরু করে। আহা, এসেছে কোথাকার বাসের অটোওয়ালা, এটা চলবে নাকি, নাকি ধাক্কা দিতে হবে? এসব শুনে কোনো যাত্রী সেই বাসের অটোতে উঠতে চায় না। এভাবে 1 মাস চলে যায় এবং একদিন এক সাধু বাবা অটো স্ট্যান্ডে আসে। বাবা, কেউ কি আমাকে পাশের গ্রামের মন্দিরে নিয়ে যাবে? আমার কাছে কোনো টাকা নেই। আপনার কাছে টাকা নেই? তাহলে কি আছে আপনার কাছে? আশীর্বাদ? আরে সাধু বাবা, আপনি এক কাজ করুন, আপনি হেঁটেই চলে যান, তাহলে তাহলে কালকের মধ্যেই পৌঁছে যাবেন। হা হা হা। তাদের কথা শুনে ভূপেন বলে, সাধু বাবা, আমার বাসের অটোতে উঠুন, আমি আপনাকে সেখানে নিয়ে যাব। এমনিতেও এখনো কেউ আমার অটোতে ওঠেনি। কি বলছো কি, এখনো কোনো যাত্রী ওঠেনি? তুমি ভয় পেও না বাবা, খুব তাড়াতাড়ি তোমার অটো সারা গ্রামে বিখ্যাত হয়ে যাবে। যখন ভূপেন সাধু বাবাকে নিয়ে যায় তখন সাধু বাবা তাকে আশীর্বাদ দিয়ে চলে যায়। কিন্তু কিছুদিনের মধ্যেই অনেক ঝড় আর বৃষ্টি হয় এবং এর কারণে পুরো গ্রাম ডুবে যায়। সবাই ঘরের উপর উঠে সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু ভূপেনের অটো বাঁশের তৈরি হওয়ার কারণে সেটা ডুবে না। তখনই ভূপেন ও সুরেন অটো নিয়ে গিয়ে সবাইকে এক এক করে সুরক্ষিত স্থানে নিয়ে যায়। এভাবে বাচ্চাদের ও বয়স্কদের বাঁচিয়ে নেয়। তাদের সাহায্য করার জন্য সবাইকে তারা ধন্যবাদ দেয়। তারপর তার বাঁশের অটো অনেক বিখ্যাত হয়ে যায় এবং সবাই সেটাতেই উঠতে শুরু করে। এটা কিছু বছর আগের কথা। কৃষ্ণপুর নামের এক গ্রাম ছিল। সেই গ্রামে তোকারাম নামের এক লোক থাকতো। তার একটা মুরগির ফার্ম ছিল। তার প্রণয় নামের এক ছেলে ছিল। সে অনেক বুদ্ধিমান ছেলে ছিল, কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল যে সে অনেক অলস ছিল। একদিন টোকারাম এসে তাকে বলে, আরে অকর্মা, তুই পড়াশোনা শেষ করলে 1 বছর হয়ে গেছে, পুরো কাজকর্ম কেন করিস না, শুধু বসে বসে খাস? আরে বাবা, কেন এত বিরক্ত করছো? আজ কি রান্না করেছো সেটা বলো। আমার তো পোলাও আর মাংস লাগবে, যাও গিয়ে এসব রান্না করতে বলো, খুব খিদে পেয়েছে। প্রণয়ের কথা শুনে তোকারামের রাগ হয় এবং পরের দিন প্রণয়কে তার সাথে তার মুরগির ফার্মে নিয়ে যায়। সেখানে আগে থেকেই সেলিম নামের এক লোক কাজ করত। সেলিম অনেক বুদ্ধিমান ছিল। তোকারাম প্রণয়কে সেলিমের কাছে নিয়ে যায় এবং বলে, আরে ও সেলিম, আজ থেকে তুই আমার ছেলেকেও কাজ শেখাবি, সব কাজ শিখিয়ে দিবি। আমি কিছুদিনের জন্য শহরে যাচ্ছি, ফিরে আসার আগেই প্রণয়কে সব কাজ শিখিয়ে দিবি, ও যেন সব কিছু একাই করতে পারে। আচ্ছা স্যার, আমি সব কিছু সামলে নেব, আপনি কোনো চিন্তা করবেন না। এরপর সেলিম মনে মনে ভাবতে থাকে, আরে, একে তো এখানে এনে ছেড়ে দিল, যদি ও এখানে থাকে তাহলে আমি টাকা উপার্জন করব কিভাবে? আর আর আমার চাকরিটাও চলে যেতে পারে। কিছু না কিছু করে একে এখান থেকে তাড়াতেই হবে। এটা ভেবে সে কাজের কথা বলতে থাকে। প্রণয়, তুমি বস্তা থেকে খাবার এনে দাও। প্রণয়,
প্রথমে তুমি বস্তা থেকে খাবার এনে এখানে দাও, যাতে সব মুরগি সেগুলো খায়। আর এরপর 10টি প্যাকেটে পানি ভরে রাখবে। শুধু এটাই না, তোমাকে একদিনে 4 বার এই মুরগিদের ময়লা পরিষ্কার করতে হবে। আমি এখনই বাড়ি থেকে আসছি, যাও যাও, কাজ শুরু করো। আরে আরে, এই বস্তা তো অনেক ভারী, আর এত সব ময়লা। সব মুরগি তো মাটিতেই খাবার খাচ্ছে আর এখানেই পায়খানা করছে। এভাবে তো পুরো খামারকেই নষ্ট করে দিচ্ছে। এর ব্যাপারে তো কিছু একটা করতেই হবে। এভাবে তো চলতে দেওয়া যায় না। পরদিনই প্রণয় কিছু প্লাস্টিকের জিনিস এনে সেটা এমনভাবে রাখে যাতে সব মুরগি এক জায়গায় এসে খাবার খেতে পারে, এবং সেই বোতল দিয়ে পানি পান করার ব্যবস্থা করে, এবং কিছু পুরানো টায়ার এনে ঝুলিয়ে দেয় যাতে মুরগি খাবার খাওয়ার পর সেখানে গিয়ে পায়খানা করে। এভাবে পুরো ফার্ম পরিষ্কার হয়ে যায়। এর মাঝেই সেলিম এবং তোকারাম সেখানে আসে। আরে বাহ প্রণয়, তুই তো অনেক ভালো কাজ করেছিস। দেখেছিস সেলিম, আমার ছেলে ইচ্ছা করলে যে কোনো কিছু করতে পারে। হ্যাঁ স্যার, আপনার ছেলে তো এমন ভালো কাজ করে আমাকে ডুবিয়ে দিল, আমার তো কাজই চলে গেল। একটি নদী পাশে মহাপুর নামের একটা ছোট্ট গ্রাম ছিল। সেখানে শামু নামের এক ছেলে থাকতো। সে অনেক বুদ্ধিমান ছিল। স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর সে কাজ করতে শহরে চলে যায়। সে খনিজ উপাদান বের করার একটা কোম্পানিতে চাকরি পায়। সে বিভিন্ন স্থানে যেত এবং মাটির নিচে লুকিয়ে থাকা খনিজ সম্পদ খুঁজে বের করত। তার পরিশ্রম এবং সততার কারণে সে তার কাজে অনেক অভিজ্ঞ হয়ে যায়। তার বুদ্ধিমত্তার মাধ্যমে সে মাটির নিচে থাকা খনিজ সম্পদ খুব সহজেই খুঁজে পেত, হোক সেটা সোনা, হিরে বা অন্য কিছু। অনেক বছর শহরে কাজ করার পর একদিন সে তার গ্রামে ফিরে আসে এবং গ্রামের অবস্থা দেখে সে তো অবাক হয়ে যায়। আরে এ কি, শহর এত উন্নত হয়ে গেছে আর আমাদের গ্রাম এখনো এত পিছিয়ে আছে। এখন তো আমার গ্রামে থাকা উচিত। আমাদের গ্রামের উন্নতির জন্য কিছু একটা করতেই হবে। এভাবে তো থাকতে দেওয়া যাবে না। সে এখন গ্রামে থাকার সিদ্ধান্ত নেয় এবং সে সারাদিন গ্রামে ঘুরে বেড়ায় এবং কিভাবে গ্রামের উন্নতি হবে সেই ব্যাপারেই ভাবতে থাকে। হঠাৎ একদিন সে খুঁজতে খুঁজতে গ্রামের নদীর পাশের মাটির নিচে কিছু থাকার সিগন্যাল পায়। সে আরেকটু ভালোভাবে খোঁজার পর জানতে পারে যে সেখানে নদীর নিচে অনেক সোনা আছে। এত সোনা আছে যে পুরো গ্রাম অনেক উন্নতি করা যাবে। সে গ্রামে এসে গ্রামের প্রধান এবং অন্য সবাইকে ডেকে একত্রিত করে আর তাদের বলে, কাকা, আমি আমাদের গ্রামের নদীর নিচে অনেক সোনা খুঁজে পেয়েছি। কেননা আমরা সব সোনা তুলে ফেলি আর গ্রামের উন্নতির জন্য সেগুলো ব্যবহার করি। আপনি কি বলেন? তুমি তো একদম ঠিক কথা বলেছ, কিন্তু শহরের লোকেরা যদি এই কথা জানতে পারে তাহলে তো সব সোনা নিয়ে যাবে। কাকা, কিভাবে জানতে পারবে? আমরা তো কাউকে বলবোই না। আরে বাবা, যখন নদী থেকে সোনা তুলতে যাবে তখন কি আর তারা দেখতে পাবে না? প্রধানের কথা শুনে শামু অনেক চিন্তায় পড়ে যায়। সে সারা রাত এ ব্যাপারে ভাবতে থাকে এবং হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। সে সকালে প্রধানের কাছে যায় এবং চাচা, আমি এমন একটা টানেল বানাবো যে সেটা দিয়ে আমরা সেখান থেকে সব সোনা তুলে আনতে পারবো। আর অন্য কেউ তো বুঝতেই পারবে না যে আমরা সেখানে কি করছি। সেই সোনা দিয়ে আমরা গ্রামবাসীদের সাহায্য করব। গ্রামের সবাই তার কথা মেনে নেয়। শামু একটা টানেল বানিয়ে ফেলে। সেটা দেখে মনে হয় জমিতে পানি দেওয়ার জন্য বানানো হয়েছে, কিন্তু সেই টানেলের মাধ্যমে লোকেরা নদী থেকে সোনা তুলে আনে এবং সেই সব সোনা গ্রামের উন্নতির কাজে ব্যবহার করা হয়। সেই সোনা বিক্রি করে গ্রামের পাকা রাস্তা, হাসপাতাল, স্কুল আরো অনেক কিছু বানানো হয়। গ্রামের সবাই অনেক খুশি হয়ে যায় যে টানেলের মাধ্যমে তুলে আনা সোনার মাধ্যমে তাদের গ্রামের অনেক উন্নতি হচ্ছে। শামু বাবা, শুধু তোমার জন্যই আমাদের গ্রামের এত উন্নয়ন হলো। সবই আপনাদের দোয়া চাচা। আমি তো শুধু আমার গ্রামের প্রতি আর আমার মাটির প্রতি আমার কর্তব্য পালন করেছি। এই গল্পটি এক চালাক মুরগি বিক্রেতার। সোলাপুর নামে গ্রামে শান্ত নামের এক শেঠ ছিল। তার বিশাল এক মুরগির খামার ছিল। আশেপাশের গ্রাম ও শহরে সে তার মুরগির সরবরাহ করত। তার কাছে সুরজ নামের এক লোক কাজ করত, যে সবকিছু দেখাশোনা করত। একদিন সুরজ শান্তর কাছে এসে বলে, শেঠজি, একটা সুসংবাদ আছে। আমার বিয়ে ঠিক হয়েছে। আমার 10 দিনের জন্য ছুটি চাই। আপনার কাছে আমার জমানো যে 5 লাখ টাকা আছে ওগুলোও লাগবে। কি বলছিস এসব? বিয়ের জন্য 10 দিনের ছুটি চাই? পাগল হসনি তো? বিয়ের জন্য আবার কিসের 10 দিনের ছুটি? একদিনের ছুটি নে, ব্যাস বিয়ে শেষ করেই চলে আসিস।
আর আর তোর আবার কিসের 5 লাখ? মাথা ঠিক আছে তো? এমনটা বলবেন না শেঠজি, ওগুলো আমার উপার্জন করা টাকা। তুই কোনো ছুটি আর টাকা পাবি না। বিয়ে করলে তোর জীবন শেষ হয়ে যাবে। চুপচাপ এখানে কাজ কর, না হলে বেতনও পাবি না। আর শোন, কাল আমার বড় এক কাস্টমার আসবে, 10,000 মুরগি কিনবে সে। দেখে শুনে মুরগি দিয়ে দিস। চুপচাপ এখানে কাজ কর। শেঠ এমনটা বলে সেখান থেকে চলে যায়। সুরজ মন খারাপ করে তার বন্ধুর সাথে আড্ডা দিতে চলে যায়। সুরজ শেঠজির সব কথা তার বন্ধুকে বলে। আরে সুরাজ, তুই জানিস না নাকি? আমি জানি তোর শেঠ কেন এমন করছে। সে বিয়ে একদম পছন্দ করে না, কারণ শেঠের বউ তো শেঠকে প্রতিদিন ভীষণ মারধর করে। শেঠ তো 1 নম্বর অকর্মা লোক, তুই জানিস না নাকি? তাই নাকি? তাহলে তো শেঠের এমন কাজের জন্য তাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। তাহলে এক কাজ করি, শেঠ বলেছিল কালকে কেউ একজন 10,000 মুরগি কেনার জন্য আসছে। এটাই উপযুক্ত সুযোগ। আমি সব মুরগিগুলো রং করে কোথাও লুকিয়ে রাখবো, তখন মজা হবে। সেই মতো সুরজ সব মুরগিগুলো রং করে পাশের ঝুড়ির নিচে লুকিয়ে রাখে। কিছুক্ষণ পর শেঠ ওই মুরগি কিনতে আসার লোকের সাথে আসে। শেঠ তো একদম চমকে যায়, কারণ তার ফার্মে কোনো মুরগি ছিল না। আরে এ কি সুরাজ, আমার সব মুরগি কোথায় গেল? কাস্টমার তো মুরগি কিনতে এসে গেছে, আর তার কাছ থেকে আমি আবার অ্যাডভান্সও নিয়ে রেখেছি। আমি তো জানি না শেঠজি, মনে হচ্ছে সব মুরগি উড়ে গেছে। চলুন আমরা খুঁজে দেখি। এই কথা শুনে শহর থেকে আসা লোক শেঠকে ভীষণ মারধর করে পুরো টাকা ফেরত দিতে বলে আর সেখান থেকে চলে যায়। কি শেঠজি, এবার তো শিক্ষা হয়েছে। ওখানে দেখুন, আপনার সব মুরগি এখন রং বেরঙের মুরগি হয়ে গেছে। আমি ওদের লুকিয়েছিলাম, এখন তো আমার টাকা ফিরিয়ে দিন। আরে সুরাজ, আমার শিক্ষা হয়ে গেছে ভাই। এই নাও তোমার টাকা। আর হ্যাঁ, বিয়ে করে তাড়াতাড়ি এসো, আমি আর কখনো এমনটা করবো না।